প্রিয় শিক্ষার্থীরা, সকলকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের এই বেসিক ইলেকট্রনিক্স ক্লাসে। আজকে আমার ক্লাসটা একটু লং হবে, একটু দীর্ঘায়িত করব। আমি তোমাদের সাথে বেশ কিছু জিনিস নিয়ে আমি আজকে আলোচনা করব। তোমরা একটু মনোযোগ সহকারে কথাগুলো শোনার চেষ্টা করবে, কথাগুলো বোঝার চেষ্টা করবে। প্রথম দিন আমি আমার এই সাবজেক্টের বিষয়ের বিভিন্ন স্টার্টিং নিয়ে কথা বলেছি। সাবজেক্ট কোড কী, সাবজেক্ট নাম কি, মার্কসগুলো কিভাবে দেওয়া হবে, কত মার্কস কোন কোন ক্ষেত্রে থাকবে, এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম। পরবর্তীতে আমাদের টেকনোলজি চিফ ইন্সট্রাক্টর প্রকৌশলী মোহাম্মদ আমিরুল ইসলাম স্যার তোমাদের দ্বিতীয় আরেকটি ক্লাস নিয়ে থাকে। সেই ক্লাসে বেশ কিছু বিষয় তিনি আলোচনা করে। আমি সেই আলোচনায় যাওয়ার আগে আরও কিছু বিষয় তোমাদের জেনে থাকা দরকার, সেই বিষয়গুলো নিয়েও আমি আজকে একটু আলোচনা করতে চাচ্ছি। তো প্রথমেই তোমাদেরকে আমি আমার ক্লাসে ওয়েলকাম জানাচ্ছি। আমি প্রেজেন্টেশনটা স্লাইড ভিউয়ে যাচ্ছি না, কেননা সিস্টেম পরিবর্তন হওয়ার কারণে স্লাইড ভিউটা একটু অন্যরকম হয়ে গেছে। তো আমি স্লাইড ভিউ ছাড়াই নর্মাল ভিউ থেকেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথমেই আমি আমার পরিচয়টুকু দিয়ে দিতে চাচ্ছি। আমি তোমরা যারা এর আগের ক্লাস আমার করেছো, তোমরা আমার সম্পর্কে জানো, তারপরে অনেকে হয়তো ভুলে গেছো। এই কারণেই মনে হয় তোমাদেরকে আরেকটু আমার আমার সম্পর্কে একটু পরিচয় জানানো দরকার। আমার নাম তোমাদের মনে যদি থাকে খেয়াল করে দেখো, আমার নাম হচ্ছে এস.এম. তাহমিদ সাদিক, আর আমি জুনিয়র ইন্সট্রাক্টর ইলেকট্রনিক্স, বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট। এখানে আমার নাম এবং আমার মোবাইল অ্যাড্রেস এবং আমার ইমেইল অ্যাড্রেস দেওয়া রয়েছে। তোমরা এখান থেকে স্ক্রিনশট মেরে বা পরবর্তীতে যদি আমার সাথে কন্ট্যাক্ট করার চিন্তাভাবনা করো, তাহলে তোমরা এখান থেকে আমার কন্ট্যাক্ট ইনফরমেশনটা পাবে। এটি হচ্ছে আমার ইনফরমেশন, আমার সম্পর্কে পরিচিতি। আমি গতদিন তোমাদের যে বিষয়টি নিয়ে কথা বলতে চেয়েছিলাম, তোমাদের অনেকেই কমেন্টে অনেক প্রশ্ন দেখেছিলাম। তোমরা জানতে চেয়েছিলে যে আসলে এই সাবজেক্টের বিষয়ে। তো প্রথমেই আমি যে বিষয়টি নিয়ে তোমাদেরকে বলার চেষ্টা করব, সাবজেক্ট বিষয়ে কয়েকটা কথা বলার আগে তোমাদেরকে একটি আমি গল্প শোনাতে চাই। আশা করি গল্পটি তোমাদের ভালো লাগবে। গল্পের নাম হচ্ছে কত সময়। কত সময় নামে আমি তোমাদেরকে একটি সুন্দর গল্প বলার চেষ্টা করব। অনেকদিন আগের কথা, একসময় একজন ব্যক্তি অনেক বছর পড়াশোনা করার পর শিক্ষকতা করতে শুরু করলেন। খেয়াল করলে দেখা যায় প্রতিদিন তিনি প্রায় 10 ঘন্টা ধরে পড়াশোনা করতেন। করার পর একসময় তিনি শিক্ষকতা পেশায় আসলেন। দিনগুলো তার শিক্ষকতা পেশায় ভালোই কাটছিল। শিক্ষকতা পেশাতেও তিনি বেশ সফল হয়েছিলেন বা সফল হয়ে চলছিলেন, বা শিক্ষকতা পেশাকে সফলতার সহিত দিন পার করছিলেন। একদিন তার মনে হলো যে তার যে শিক্ষাগুরু, তার যে শিক্ষক, তার সঙ্গে তিনি দেখা করবেন। এই দেখা করার উদ্দেশ্যে তিনি একদিন বৃষ্টিবাদল দিনে একটি ছাতা নিয়ে সেই শিক্ষকের সাথে দেখা করার জন্য বের হলেন। কারণ দিনটি বৃষ্টির দিন ছিল, এই কারণে তিনি ছাতা নিয়ে বের হয়েছিলেন এবং ছাতা নিয়ে তার শিক্ষকের সাথে দেখা করার জন্য তিনি বাসা থেকে বের হয়ে গেলেন এবং একসময় তিনি তার সেই শিক্ষকের বাসায় পৌঁছে গেলেন। শিক্ষকের সাথে তার দেখা হলে তিনি সালাম জানালেন, অর্থাৎ এই ছাত্রটিও এখন বর্তমানে শিক্ষক। তিনি তার সেই শিক্ষাগুরুকে, তার শিক্ষককে তিনি সালাম জানালেন, সম্ভাষণ যেটাকে বলে, এবং তার পরিচয় দিলেন। পরিচয় পাওয়ার পর শিক্ষক সম্ভাষণ পর্ব শুরু করলেন প্রশ্ন দিয়ে। অর্থাৎ সালাম জানানোর পর যখন এই ছাত্রটি তার পরিচয় দিল, তিনি তার সম্ভাষণ শুরু করলেন কিছু প্রশ্ন দিয়ে। শিক্ষক প্রথমেই প্রশ্ন করলেন, তুমি কি তোমার ছাতা ও জুতা জোড়া দরজার বাহিরে রেখে এসেছো? কারণ আমি একটু আগেই বললাম তিনি কিন্তু বৃষ্টি বাদল দিনে শিক্ষকের সাথে দেখা করতে গিয়েছিলেন। তো এই কারণেই শিক্ষক প্রশ্ন করলেন যে তুমি কি তোমার যে ছাতা এবং তোমার যে পায়ের জুতা পরে এসেছিলে সেটা কি দরজার বাহিরে খুলে রেখে এসেছো? দেখা যাক ছাত্র সহসায় উত্তর দিলেন, জি স্যার, বাহিরে রেখে এসেছি। স্বাভাবিকভাবেই জুতা তো নিয়ে আসলে ঘরের মধ্যে প্রবেশ করা যায় না। এরপর সেই শিক্ষক আবারও জানতে চাইলেন, তুমি তোমার সেই জুতা জোড়া স্যান্ডেলের কোন পাশে রেখে এসেছো? সেই জুতা জোড়া স্যান্ডেলের কোন পাশে রেখে এসেছো, এটা একটু কারেকশন করে নিতে হবে। তিনি জানতে চাচ্ছিলেন যে তোমার জুতা জোড়া ছাতার কোন পাশে রেখে এসেছো। এখানে একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে, ছাতার কোন পাশে রেখে এসেছো।
অর্থাৎ জুতা এবং ছাতা যে দরজার বাইরে রেখে এসছে, তো সেই জুতার জোড়াটা ছাতা যেখানে রাখছে তার ডান পাশে রেখে এসছে না বাম পাশে রেখে এসছে, ঠিক কোন সাইডে রেখে এসছে, এই জিনিসটা শিক্ষক জানতে চাইলেন। ছাত্রটি অনেকক্ষণ ভাবলেন, অনেকক্ষণ ভেবেও ঠিক বলতে পারছিলেন না যে আসলে ঠিক কোথায় তিনি এই জুতা জোড়াটা রেখে আসছিলেন, ছাতার ডান পাশে না বাম পাশে। আমাদের ক্ষেত্রেও কিন্তু স্বাভাবিক জীবনেও কিন্তু এরকম ঘটনা ঘটে যে আমরা অনেক সময় কিন্তু ঠিক বুঝতে পারি না যে আসলে পূর্বে কিছুক্ষণ আগেই যে কাজটি আমাদের ঘটে গেছে সেটি ঠিক কোন সময় ঘটেছে বা কিভাবে ঘটেছে। তাই কত সময় ধরলে পড়লে এইটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে পড়াটা তুমি কিভাবে পড়লে। আমাদের প্রত্যেকের স্টুডেন্ট লাইফেও আমরা দেখা যায় যে অনেকে 10 ঘন্টা 12 ঘন্টা নিয়ে বাবা মার প্রেশারে, সমাজের প্রেশারে, শিক্ষকের প্রেশারে বই নিয়ে বসেই থাকি, ঘন্টার পর ঘন্টা আমরা বই নিয়ে বসে থাকি। কিন্তু এই 10 ঘন্টা ধরে শুধু পড়াশোনার জন্য বই নিয়ে বসে থাকার চেয়ে 2 ঘন্টা মনোযোগ দিয়ে পড়াশোনাটা করাই কিন্তু বেশি উত্তম। এইগুলো তোমরা একটু খেয়াল রাখার চেষ্টা করবে। গল্পটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমার এই ইলেকট্রনিক্স সাবজেক্টটা সারাদিন পড়লেও যদি মনের মতো করে না বুঝো, যদি এই সাবজেক্টকে ভালোবাসতে না পারো, তাহলে এই সাবজেক্ট সম্পর্কে তোমাদের কিন্তু সাবজেক্টটা তোমাদের কাছে সবসময় কঠিন মনে হবে, সহজ কিন্তু মনে হবে না। কিন্তু যদি তোমরা ভালোবাসতে পারো, যদি তোমরা সময়কে কাজে লাগাইতে পারো, যদি সঠিকভাবে পড়াশোনা করতে পারো, যদি শিক্ষকের হেল্প নাও, বিভিন্ন প্রকার ইন্টারনেটের সাহায্য নাও, বিভিন্ন প্রকার ইন্টারনেট থেকে তথ্যগুলো সংগ্রহ করতে পারো, তাহলে তোমাদের এই পড়াশোনাগুলো সহজ হয়ে যাবে তোমাদের কাছে। কারণ তোমাদেরকে বুঝতে হবে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের সবচেয়ে অত্যাধুনিক একটি সাবজেক্ট, সবচেয়ে অত্যাধুনিক একটি সাবজেক্ট হলো সে আমাদের ইলেকট্রনিক্স। এবারে তোমাদের যে বিষয়টি নিয়ে তোমাদেরকে আমি কথা বলার চেষ্টা করব সেটি হচ্ছে, তোমরা আমাকে প্রশ্ন করেছিলে যে স্যার আমি প্রশ্নটি ছিল তোমাদের ঠিক এরকম যে কি প্রশ্ন গত ক্লাসে করেছিলে যে তোমরা আসলে কোন বইটি পড়বে, কোন বইটি পড়বে সেই বিষয়টি তোমরা আমার কাছে জানতে চেয়েছিলে। তো আমি এখন সেই জিনিসটাই তোমাদেরকে বলার চেষ্টা করব যে আসলে তোমাদের এই সাবজেক্টের জন্য অ্যাকচুয়ালি কোন বই পড়া উচিত। তার আগে একটি কথা বলে নিই, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যে কারিকুলাম দেওয়া রয়েছে প্রথম পর্ব ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্সের, সেখানে কিন্তু এই সাবজেক্টের কারিকুলামের মধ্যে বলে দেওয়া হয়েছে যে এই সাবজেক্টটা সম্পূর্ণ করতে হলে বা এই সাবজেক্টে ভালো রেজাল্ট করতে হলে তোমাদের 4টি রেফারেন্স বইয়ের তোমাদের প্রয়োজন হবে। অর্থাৎ এই 4টি রেফারেন্স বইয়ের মধ্যে ডিটেলস ভাবে বলা রয়েছে। তো সেই রেফারেন্স বইয়ের আগে সেই রেফারেন্স বইগুলো সবগুলো ইংরেজিতে লেখা। আমরা অনেকেই ইংরেজিতে দুর্বল থাকি, আবার অনেকেই ইংরেজিতে সবল থাকি। যারা ইংরেজিতে সবল থাকে তারা সহজেই ইংরেজি ভাষাকে বুঝতে পারে, কিন্তু যারা ইংরেজিতে দুর্বল থাকে তাদের ক্ষেত্রে ইংরেজি বোঝাটা কঠিন হয়ে যায়। তো যার কারণে আমরা সবসময় বাংলা বইয়ের সহায়তা নিই। বাংলা অনেকগুলো প্রকাশনীর বই রয়েছে, সেই প্রকাশনীর বইগুলোর মধ্যে তোমরা যে কোনো একটি বই নিয়ে তোমরা তোমাদের এই সাবজেক্টের জন্য কাজে লাগাইতে পারো, সহায়ক হিসেবে ব্যবহার করতে পারো। যেমন টেকনিক্যাল প্রকাশনীর বই রয়েছে বেসিক ইলেকট্রনিক্স, তোমরা এইটা ব্যবহার করতে পারো, এই বইটা কিনতে পারো। অথবা হক পাবলিকেশনের বই রয়েছে বেসিক ইলেকট্রনিক্স নামে, তোমরা এই বইটিও কিনে রাখতে পারো বা এই বইটাকে তোমরা হেল্প নিতে পারো, সাহায্য নিতে পারো। কিন্তু মূল বিষয়টি পড়তে হলে তোমাদেরকে কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত যে 4টি বই দেওয়া রয়েছে সেই 4টি বই তোমাদেরকে সংগ্রহ করতে হবে বা পড়তে হবে। যদি ইনস্টিটিউট খোলা থাকতো তাহলে আমাদের লাইব্রেরি থেকেই এই বইগুলো তোমরা সংগ্রহ করতে পারতা, কারণ আমাদের একটি সচ্ছল এবং বইয়ে ভরপুর একটি লাইব্রেরি রয়েছে, বিশাল একটি লাইব্রেরি রয়েছে, সেখানে আমাদের পর্যাপ্ত পরিমাণে বই রয়েছে, সেখান থেকে তোমরা বইটি সংগ্রহ করতে পারতো, সেখানে তোমাদের কোনো কস্ট প্রয়োজন হতো না। আমি একটু সেই বইগুলো দেখানোর চেষ্টা করি। প্রথমে যে বইয়ের কথা কারিগরি শিক্ষা বোর্ড তোমাদেরকে বলছে সেটি হচ্ছে এ টেক্সট বুক অফ অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স, যেটি লিখেছেন ডক্টর আর.এস. সিধা, ইন্ডিয়ান একটি রাইটার, ইন্ডিয়ান লেখক ডক্টর আর.এস. সিধার এ টেক্সট বুক অফ অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স, এই বইটি তোমরা সংগ্রহ করতে পারো। এরপরে তোমরা যে বইটি সংগ্রহ করতে পারো সেটি হচ্ছে প্রিন্সিপাল অফ ইলেকট্রনিক্স, বইটি লিখেছেন ভিকে মেহতা এবং রোহিত মেহতা। এই ভিকে মেহতা এবং রোহিত মেহতা এই দুইজন ইন্ডিয়ান রাইটার। এই ইন্ডিয়ান রাইটারের লেখকের এই বইটি তোমাদেরকে সংগ্রহ করতে হবে। এরপরে তোমাদেরকে যে বইটি সংগ্রহ করতে হবে সেটি হচ্ছে বেসিক ইলেকট্রনিক্স সলিড স্টেট,
সলিড স্টেট নামে একটি বই রয়েছে, যেটি লিখেছেন বিএল থেরাজা, ইনিও ইন্ডিয়ান রাইটার। ইন্ডিয়ান রাইটারের বইগুলো সংগ্রহ করার মূল উদ্দেশ্য হচ্ছে যে ইন্ডিয়া এবং বাংলাদেশ যেহেতু একই সাবকন্টিনেন্টের মধ্যে পড়ে, সুতরাং এদের বোঝানোর যে ল্যাঙ্গুয়েজ সেটা অনেকটা একই রকম। এই কারণে এই বইগুলো তোমাদেরকে সাজেস্ট করা হয়েছে কারিগরি শিক্ষা বোর্ড থেকে রেফারেন্স বুক হিসেবে। এবং 4 নম্বরে যে বইটি সাজেস্ট করা হচ্ছে সেটি হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস অ্যান্ড সার্কিট থিওরি। ইলেকট্রনিক ডিভাইস অ্যান্ড সার্কিট থিওরি, এটি লিখেছেন রবার্ট এল বয়েলস্টেড এবং লুইস নেচেলস্কি। এই বইটিও তোমরা সংগ্রহ করে রাখতে পারো। এই 4টি রেফারেন্স বই এবং তোমাদেরকে যে বাংলা বইগুলোর কথা বললাম, এখানে আমি টেকনিক্যাল প্রকাশনী এবং হক প্রকাশনীর বইয়ের কথা বলেছি, হক পাবলিকেশনের বইয়ের কথা বলেছি, কিন্তু এছাড়াও আরও কিছু প্রকাশনীর পরশ, প্রাইম, এই ধরনের কিছু প্রকাশনীর বই তোমরা বাজারে কিনতে পাবা। যে কোনো একটা বই তোমাদেরকে কিনলে সেখান থেকে তোমরা সহায়ক হিসেবে কাজ করবে। তবে যে 4টি রেফারেন্স বইয়ের কথা বললাম, এই 4টি বই থেকেই তোমাদেরকে পড়তে হবে। আমি এবারে যে বিষয়টি নিয়ে তোমাদেরকে একটু আলোচনা করব সেটা হচ্ছে আমাদের এই যে বেসিক ইলেকট্রনিক্স, এই বেসিক ইলেকট্রনিক্স সাবজেক্টের আসলে কি উদ্দেশ্যে এই বইটা আমাদেরকে পড়তে হবে। একটা উদ্দেশ্য যদি না থাকে তাহলে সেই কাজে সফল হওয়া যায় না। বই পড়ার সময় যদি কোনো উদ্দেশ্য না থাকে সেই বইটা পড়তে কিন্তু তোমাদের মজা লাগে না। তো আমি একটু সংক্ষেপে এই বইয়ের উদ্দেশ্য, অবজেক্টিভ কি সেটি একটু বলার চেষ্টা করব। খেয়াল করে দেখো, ইলেকট্রনিক কম্পোনেন্ট মানে হচ্ছে উপাদান। ইলেকট্রনিক কম্পোনেন্ট, ইলেকট্রনিক পরিমাপক এবং টেস্টিং যন্ত্রপাতি, এই সম্পর্কে দক্ষতা অর্জন করার জন্য বিভিন্ন প্রকার ইলেকট্রনিক কম্পোনেন্ট এবং ইলেকট্রনিক যে টেস্টিং যন্ত্রপাতিগুলো রয়েছে সেগুলো সম্পর্কে দক্ষতা অর্জন, ইলেকট্রনিক কম্পোনেন্ট সম্পর্কে ধারণা, সেমিকন্ডাক্টর জাংশনের সাধারণ ধারণা, একটা বেসিক একটা কনসেপ্ট ইলেকট্রনিক্সের জন্য। সেমিকন্ডাক্টরের যে জাংশন, এই জাংশনের একটা বেসিক কনসেপ্ট তোমাদেরকে এই ধারণাটা পেতে হবে। বাস্তবিকভাবে এই সেমিকন্ডাক্টর ডায়োডের পরিসর, অর্থাৎ সেমিকন্ডাক্টর ডায়োডটি আমাদের বাস্তবিক ক্ষেত্রে কোন কোন জায়গায় ব্যবহার করা হয়, এর ক্ষেত্রটা কত বড়, এর পরিসরটা বা এর ব্যাপ্তিটা কত বড়, সেই সম্পর্কে দক্ষতা অর্জনের জন্য এই বইটি তোমাদেরকে পড়তে হবে। এই বই থেকে তোমরা বিশেষ ডায়োড এবং ডিভাইস সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবা। অর্থাৎ সেমিকন্ডাক্টর ডায়োড ছাড়াও কিছু স্পেশাল ডায়োড রয়েছে, সেই স্পেশাল ডায়োড এবং কিছু ডিভাইস রয়েছে, সেই ডিভাইসগুলো সম্পর্কে তোমরা জ্ঞান অর্জন করতে পারবা। তোমরা ভিন্ন ভিন্ন রেকটিফায়ার সার্কিট তৈরির সক্ষমতা অর্জন করবা। রেকটিফায়ার এসিকে ডিসিতে রূপান্তর করে এমন একটি সার্কিট, সেই রেকটিফায়ার সার্কিট শুধু একটি সার্কিট নয়, ভিন্ন ভিন্ন রেকটিফায়ার সার্কিট সম্পর্কে তোমরা সক্ষমতা অর্জন করতে পারবা, অর্থাৎ তৈরি করতে শিখবা তোমরা এই সাবজেক্টটা পড়ার পরে। রেকটিফায়ার কি, সার্কিট কি, এখানে সেমিকন্ডাক্টর কি, জাংশন কি, এই যে শব্দগুলো তোমরা দেখছো এগুলো সবগুলোই কিন্তু আস্তে 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 আমরা ক্লাসে আলোচনা করব এবং সেই ক্লাসগুলো যখন সমাপ্ত হবে তোমরা এই সকল কিছু সম্পর্কে একটা ভালো ধারণা পাবে। আজকে হয়তো শব্দগুলো শুনে তোমাদের কাছে নতুন মনে হচ্ছে, নতুনত্ব আসতেছে, কিন্তু যখন এই বিষয়গুলো তোমরা পড়বে, জানবে, তখন দেখবে যেটা আসলে খুব ইজি একটা বিষয়। ট্রানজিস্টরের মৌলিক ধারণা, এখানে তোমরা আরেকটি নতুন একটি ডিভাইস পাবে, সেমিকন্ডাক্টর ডিভাইস, সেটি হচ্ছে ট্রানজিস্টর। ট্রানজিস্টরের পরিসর, অর্থাৎ ট্রানজিস্টর কোথায় কোথায় ব্যবহার করা হয়, এর ব্যাপ্তি কি, এগুলো সম্পর্কে তোমরা দক্ষতা অর্জন করতে পারবে। বিভিন্ন প্রকার লজিক গেট সম্পর্কে ধারণা লাভ করতে পারবে এবং তোমাদের দক্ষতার উন্নয়ন ঘটাতে পারবে। অর্থাৎ অনেকে হয়তো ইতিমধ্যে লজিক গেট সম্পর্কে, ট্রানজিস্টর সম্পর্কে, রেকটিফায়ার সম্পর্কে, ডায়োড সম্পর্কে, সেমিকন্ডাক্টর সম্পর্কে হয়তো এর আগে কোনো না কোনো মাধ্যম থেকে তোমরা জেনেছো, কিন্তু এগুলোর আরও ব্যাপক হারে উন্নতি হবে, উন্নয়ন হবে, তোমাদের মেধাশক্তির, তোমাদের জ্ঞান অর্জন হবে, দক্ষতা অর্জিত হবে। এই বিষয়গুলো তোমাদের এই সাবজেক্টের মধ্যে দেওয়া আছে, অর্থাৎ এই সাবজেক্টটা পড়ার উদ্দেশ্যই হলো এই বিষয়গুলো সম্পর্কে দক্ষতা অর্জন করা। সংক্ষেপে যদি এই সাবজেক্টের আমি একটু বিবরণ দিই, সংক্ষেপে হয়তো দেখতে পাচ্ছ সংক্ষেপ বলতেছে আবার বিবরণ বলতেছে, এই কারণে বলতেছি এই বইয়ের মধ্যে টোটাল যে বিষয়বস্তুটি রয়েছে সেটা সংক্ষেপে 2-1টা শব্দ যদি আমরা আলোচনা করার চেষ্টা করি তাহলে কি কি আমাদের এই বইয়ের মধ্যে আছে খেয়াল করে দেখো। এই বিষয়ের মধ্যে বা এই বইয়ের মধ্যে তোমরা ইলেকট্রনিক উপাদান সমূহ দেখতে পাবে, পরিমাপক এবং টেস্টিং যন্ত্রপাতি সম্পর্কে জানতে পারবে, কালার কোড এবং সোল্ডারিং সম্পর্কে জানতে পারবে, সেমিকন্ডাক্টর সম্পর্কে জানতে পারবে, পিএন জাংশন ডায়োড, বিশেষ ডায়োড, ডিভাইস সম্পর্কে জানতে পারবে, পাওয়ার সাপ্লাই ইউনিট সম্পর্কে জানতে পারবে, ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার এবং লজিক গেট সমূহ। এই কয়েকটা জিনিস সম্পর্কেই তোমাদেরকে জানা হবে। তার মানে এখানে তোমাদেরকে যে ধারণা দেওয়ার চেষ্টা করছি সেটি হচ্ছে এই সাবজেক্টটা কিন্তু খুব বেশি বড় নয়, হতাশ হওয়ার কিচ্ছু নেই।
শুধুমাত্র এর আগে যে গল্পটি শুনালাম সেইভাবে তোমাদেরকে একটু মনোযোগের সহিত এই বিষয়গুলো তোমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। তো যাই হোক, আমরা যেহেতু এর আগে আমাদের সম্মানিত চিফ মিনিস্টার ডক্টর আমিরুল ইসলাম স্যার তোমাদেরকে বেশ কিছু জিনিস সম্পর্কে আমি অনলাইনে ক্লাসে দেখেছি, তিনি তোমাদের সাথে আলোচনা করেছেন, সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছেন এবং আমার কাছে মনে হয় আমার চেয়েও তিনি পারফেক্টলিভাবে তোমাদেরকে বোঝাইতে সক্ষম হয়েছেন। তিনি তার ক্লাসে আলোচনা করেছেন বিভিন্ন প্রকার অ্যাক্টিভ ডিভাইস, বিভিন্ন প্রকার প্যাসিভ ডিভাইস, ইলেকট্রনিক্স কি, ইলেকট্রনিক্স কীভাবে আসলো, এই বিষয়গুলো তোমাদেরকে এসিআর সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছেন। এই বিষয়গুলো তিনি দেখলাম তিনি করেছেন। তবে আমরা আজকে যে জিনিসটা দেখার চেষ্টা করব, এটাও শুরুর একটি আলোচনা, সেটি হচ্ছে মূলত ইলেকট্রনিক্সের আমাদের প্রয়োজন কি। ইলেকট্রনিক্সের কি আসলে কোনো প্রয়োজন আছে, বা ইলেকট্রনিক্স কি আমরা বাস্তবিক ক্ষেত্রে ঠিক কোথায় আমরা দেখতে পাই, সেই ইলেকট্রনিক্সের প্রয়োজনটা কি সেইটি নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। খেয়াল করে দেখো, আমরা আমাদের দৈনন্দিন জীবনে মোবাইল ফোন ব্যবহার করি। এই মোবাইল ফোনের মাধ্যমে মূলত আমাদের কমিউনিকেশন হয়, যোগাযোগ হয়। আমরা আজকাল এই যে অনলাইনে ক্লাস তোমরা করতেছো, সেই অনলাইনের ক্লাস দূর দূরান্তে বসে, অনেকে অনেক রুরাল এরিয়ায় বসে এই অনলাইনে ক্লাস করতে পারতেছো এই মোবাইলের সাহায্যে। মোবাইলের সম্পর্কে আমার ডিটেলস না বললেও চলবে, কারণ মোবাইল এই যুগটা এই মোবাইলের যুগ। আমার চেয়ে তোমরা যেহেতু ইয়াং, তোমরা আমার সম্পর্কে এই বিষয়ে আরও ভালো জানো। কম্পিউটার, এখানে কম্পিউটার হিসেবে আমি তোমাদেরকে একটা ল্যাপটপের ছবি দেখিয়েছি, ল্যাপটপও কিন্তু একটি কম্পিউটার। এই কম্পিউটারের সম্পর্কেও মনে হয় তোমাদেরকে ধারণা দেওয়ার প্রয়োজন নেই, এই ল্যাপটপের কাজ সম্পর্কে তোমাদের ধারণা দেওয়ার প্রয়োজন নেই। কম্পিউটার যেহেতু তোমরা আজকাল আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের থেকে যে ধরনের ডিজিটাল যুগের ধারণায় আমরা চলে এসেছি, প্রাইমারি হাই স্কুল লেভেলেই দেখা যাচ্ছে যে এখন কম্পিউটার সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে। নতুন যে বিষয়গুলো আমরা এখন পাবো সেটি হচ্ছে, তার মধ্যে একটি হচ্ছে রোবট মানুষের অনুকরণে কাজ করতে পারে এমন একটি ইলেকট্রনিক ডিভাইস বা যন্ত্রকে বলা হয় রোবট। অর্থাৎ মানুষ যে কাজগুলো করে সেই কাজগুলো হুবহু তার মতো করেই করবে হচ্ছে এই রোবট কিন্তু চমৎকার একটি বিষয়। রোবট সম্পর্কে আমরা হয়তো অনলাইনের মাধ্যমে জেনেছি, আমাদের ইলেকট্রনিক্স একটি বিষয় রয়েছে শুধুমাত্র রোবটের উপর, রোবট এবং রোবোটিক্সের উপর সম্পূর্ণ একটি সাবজেক্ট রয়েছে। সেই সাবজেক্টটা যখন আসবে তোমরা রোবট সম্পর্কে আরও ক্লিয়ার কনসেপ্ট পাবা। তবে এই রোবটকে পরিচালনা করার জন্য কিন্তু মানুষের প্রয়োজন, কারণ যেভাবে রোবটকে প্রোগ্রামিং করে দেওয়া হয়, যেভাবে তার মধ্য দিয়ে একজন মানুষ যেভাবে তার কাছ থেকে একটি কাজকে সমাধান করার চিন্তা ভাবনা করে, রোবট শুধুমাত্র সেই কাজটি করে দেয়। এরপর আমরা দেখব ড্রোন সম্পর্কেও তোমরা ইদানিং শুনতেছো। ড্রোন হচ্ছে অনেকটা আমরা যে হেলিকপ্টার, আমরা যে বিমান, আকাশের উপর দিয়ে যে বাহনগুলো স্পেস দিয়ে চলাচল করে, সেই স্পেসগুলোর মতোই কিন্তু চালকবিহীন, মানুষ ছাড়া। ঠিক চালকবিহীন বলা যাবে না, কেননা ড্রোনকে চালানোর জন্য কিন্তু একটা কন্ট্রোলার থাকে, সেই কন্ট্রোলারকে কিন্তু চালানোর জন্য কিন্তু মানুষ থাকে, সেটা অন্য কোনো স্থানে। কিন্তু এই জায়গাতে এই যন্ত্রের মধ্যে কিন্তু কোনো প্রকার মানুষ, হিউম্যান কিন্তু বসে থাকে না। এই ড্রোন সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করা হবে। টেলিভিশন, আমাদের আজকাল প্রত্যেকের বাসায় টেলিভিশন রয়েছে। টেলিভিশনের মাধ্যমে আমরা দূর দূরান্তের খবর দেখতে পাই, আমরা ভিডিও দেখতে পাই, মুভি দেখতে পারি। আমাদের পছন্দের একটা জিনিস মুভি, তাই না? নাটক দেখতে পারি। এই ধরনের কাজে আমরা টেলিভিশনকে ব্যবহার করি। এখানে আমি একটা কারের ছবি দেখাচ্ছি, যদিও কারটা আমাদের বিষয়ের মধ্যে না। কারটা হচ্ছে পুলিশ কার দেখাচ্ছি, পুলিশের একটি গাড়ি, বাংলাদেশের গাড়িও না, এটি বিদেশের গাড়ি। এই পুলিশ কারটা আসলে আমাদের আলোচনার বিষয় না, কেননা কার নিয়ে আলোচনা করে অটোমোবাইল টেকনোলজি কিংবা পাওয়ার টেকনোলজি, এরা আসলে কার নিয়ে সম্পূর্ণ গাড়ি নিয়ে আসলে এরা আলোচনা করে। আমি যে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে, এই কারের মধ্যে আমরা যে সাইরেনটা ব্যবহার করি, এই কারের মধ্যে বা এই গাড়িগুলোর মধ্যে আমরা ক্যামেরা ব্যবহার করি, পিছনের দৃশ্যগুলো ড্রাইভার সহজেই দেখতে পায়, সেখানে একটা মনিটর থাকে, এখানে সাউন্ড সিস্টেম থাকে, এখানে গান শোনার যন্ত্রপাতি থাকে। আজকাল আধুনিক কারগুলোতে অনেক কিছু থাকে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় যেটি, সেটা হলো সাইরেন। এই সাইরেনটা ব্যবহার করা হয়। এইগুলো কিন্তু আমাদের ইলেকট্রনিক্সের বিষয়, এগুলো ইলেকট্রনিক্স থেকেই জানা যাবে। কিভাবে জানা যাবে আমি একটু পরেই আসতেছি। আজকাল জনপ্রিয় একটি জিনিস হচ্ছে ডিসপ্লে। এই ধরনের ডিসপ্লে আমরা দোকানে দেখতে পাই, হয়তো এর চেয়ে অত্যাধুনিক কিছু ডিসপ্লে রয়েছে, সেই ডিসপ্লেগুলো আমরা দেখতে পাই। চমৎকার কিছু ডিসপ্লেতে দেখছি আমাদের লেখাগুলো অনেক আপ ডাউন করে, অনেক নাচানাচি করে। ডিসপ্লে মানেই হলো প্রদর্শন করা। এই প্রদর্শন যে ডিভাইসগুলো আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি।
ব্যবহার করি, আমরা মাইক্রোওয়েভ ওভেন ব্যবহার করি। বাসা বাড়িতে যাদের একটু টাকা পয়সা বেশি, তারা একটু ধনাঢ্য পরিবার, তারা মাইক্রোওয়েভ ওভেনের মাধ্যমে গরম করে করে খাবার খায়। এই ওভেনকে আমরা ব্যবহার করি। আমরা স্যাটেলাইট ব্যবহার করি আমাদের বাস্তবিক জীবনে। স্যাটেলাইটের মাধ্যমে আমেরিকার খবর আমাদের বাংলাদেশে বিভিন্ন প্রকার বগুড়ায় বসে আমরা আমেরিকার খবর পাচ্ছি। সরি, স্যাটেলাইটের মাধ্যমে এই দূর দূরান্তের খবরগুলো ট্রান্সফার করা হয়। স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট ব্যবস্থা সক্রিয় করা হয়। স্যাটেলাইটের মাধ্যমে কিন্তু স্পেস থেকেও, মহাশূন্য থেকেও কিন্তু যোগাযোগ করা হয়। এবং এখন তোমরা ভালোভাবে জানো যে বিভিন্ন প্রকার উপগ্রহ এবং গ্রহ থেকেও কিন্তু পৃথিবীর সাথে যোগাযোগ করা হয় এই স্যাটেলাইটের মাধ্যমে। যোগাযোগ বা কমিউনিকেশনের লিঙ্ক তৈরি করে দেয় হচ্ছে এই স্যাটেলাইট। স্পেসক্রাফট, এই যে মহাশূন্যে, এই যে বিভিন্ন প্রকার গ্রহে বা উপগ্রহে যে আমাদের যানগুলো, আজ মানুষের সীমা ব্যাপক আকারে বেড়ে গেছে। মানুষ যে এই যে বিভিন্ন প্রকার গ্রহে যাতায়াত করতেছে, প্রাণীগুলো যাতায়াত করতেছে, সেগুলোতে কিন্তু এই ধরনের স্পেসক্রাফট ব্যবহার করা হয়। এই স্পেসক্রাফটের মধ্যে কিন্তু আমাদের ইলেকট্রনিক্সের বিষয়বস্তু রয়েছে এবং এই বিষয় নিয়ে আমাদের সাবজেক্টও রয়েছে। মাইক্রোওয়েভ রাডার অ্যান্ড নেভিগেশন 8 নামে একটা সাবজেক্ট তোমাদের সপ্তম পর্বে তোমরা পাবা। আমাদের কাছে সাউন্ড সিস্টেম রয়েছে, এই সম্পর্কে বলার কিছু নেই। গান শোনার জন্য এটা সাউন্ড সিস্টেম এরকম হতে পারে, অনেকটা মাইকের মতো হতে পারে, হর্ন, যেটা বিভিন্ন প্রকার গ্রামের দিকে অনুষ্ঠানে আমরা দেখতে পাই। হেডফোন হতে পারে, মোবাইল দিয়ে তোমরা এখন হয়তো ক্লাস করছো অনেকে, এই ধরনের বিষয় হতে পারে। এছাড়া আরও কিছু বিষয় তোমাদেরকে তোমরা এর মধ্যে পাবা। যেমন এখানে ওয়াশিং মেশিন তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এই ওয়াশিং মেশিনের মাধ্যমে আজকাল মানুষজন কাপড় নেওয়ার কাজ করে। স্কেল দেখানোর চেষ্টা করেছি। বাজারে গেলে দেখতে পাচ্ছি দোকানদার, আগে আমাদের সময় দেখতাম দাড়িপাল্লার মাধ্যমে যে কোনো জিনিসকে পরিমাপ করে দিত, এখন একটা যন্ত্রের উপর তুলে দেয়, হয়তো ওখানে দামও, কেজির দামও লিখে দিচ্ছে, অটোমেটিকলি হিসাব বের হয়ে চলে আসতেছে। এই ধরনের অত্যাধুনিক জিনিস। এছাড়াও আরও লক্ষ লক্ষ জিনিস রয়েছে, যেগুলো সম্পর্কে আমি তোমাদেরকে লক্ষ লক্ষ বলবো না, ঠিক আমাদের সামনে হাজার হাজার জিনিস রয়েছে, যন্ত্রপাতি রয়েছে, যেগুলো আমি তোমাদেরকে আনার চেষ্টা করিনি এখানে, কিন্তু এখান থেকে তোমরা ধারণা পাবে। যেমন ক্যামেরা, আজকে আমার যে ক্লাসের ভিডিওটা চলছে এটা একটি ক্যামেরার মাধ্যমে। এরকম অনেক জিনিস তোমরা দেখতে পাবা, যেগুলো সব কিছুর মধ্যে রয়েছে আসলে ইলেকট্রনিক্স। আসলে এগুলোর মধ্যে ইলেকট্রনিক্সের কী রয়েছে? এগুলোর মধ্যে কি আসলে ইলেকট্রনিক্স রয়েছে? আচ্ছা, ঠিক আছে, আমরা সেই বিষয়টি একটু দেখার চেষ্টা করব যে এগুলোর মধ্যে আসলে ইলেকট্রনিক্স রয়েছে কিনা। এখানে উদাহরণস্বরূপ আমি একটি কম্পিউটার ব্যবহার করেছি, ইলেকট্রনিক যন্ত্র হিসেবে একটি কম্পিউটারকে ব্যবহার করেছি। এই কম্পিউটারে কি কি থাকে তোমরা প্রত্যেকেই ভালো করে জানো। এখানে তোমরা দেখতে পাচ্ছ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট থাকে, মনিটর থাকে, কিবোর্ড থাকে, মাউস থাকে, পাওয়ার সাপ্লাই ইউনিট থাকে, পাওয়ার সরবরাহ করে দেওয়ার জন্য এই বিষয়গুলো থাকে। আমি এগুলো এখানে লেখার চেষ্টা করেছি, যদি তোমরা পরবর্তীতে ভুলে যাও এই কারণে তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। একটা কম্পিউটারে, ডেস্কটপ কম্পিউটারে, এখানে এটি একটি ডেস্কটপ কম্পিউটার। ডেস্কটপ মানে এই কারণে বলা হচ্ছে ডেস্কের উপর রাখা হয়, এই জন্য এটা ডেস্কটপ। ল্যাপটপ বলি, ল্যাপের উপর রাখা হয়। ল্যাপ মানে হচ্ছে কোল, আমরা কোলের উপর রেখে কম্পিউটার ব্যবহার করি, ওই জন্য ওটার নাম ল্যাপটপ। এটার নাম ডেস্কটপ। ডেস্কটপ উপর, টপ মানে উপর, ডেস্কের উপর যে কম্পিউটার রাখা হয়। তো খেয়াল করে দেখো, একটু আগে যে সিপিইউ তোমাদেরকে দেখালাম কম্পিউটারের অংশের মধ্যে, সিপিইউ, এই সিপিইউ এ খেয়াল করে দেখো একটা সিপিইউর মধ্যে আবার কি থাকে, ওই সেই সিপিইউটা, সেই সিপিইউর মধ্যে আমরা এই বিষয়গুলো দেখতে পাই। একটা সিপিইউকে যদি আমরা খুলি, এটা সিপিইউর কেসিং, এই আবরণ, কেসিং মানে হচ্ছে আবরণ, এই আবরণকে যদি আমরা উন্মুক্ত করি, খুলে ফেলি, তাহলে দেখবো এখানে পাওয়ার সাপ্লাই ইউনিট থাকে, তারপরে এখানে বিভিন্ন প্রকার সিডি বা ডিভিডি রোম থাকে, এখানে মাদারবোর্ড থাকে, প্রসেসর থাকে, কুলিং ফ্যান থাকে, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি র্যাম থাকে, বিভিন্ন প্রকার পোর্ট থাকে, ল্যান্ড কার্ড বা গ্রাফিক্স কার্ড থাকে, হার্ড ডিস্ক থাকে এবং ফ্লপি ডিস্ক বা এই ধরনের কিছু থাকে। তো এই একটা কম্পিউটারের ভিতর এতগুলো জিনিসের সম্বন্ধে একটা কম্পিউটার তৈরি করা হয়। এই প্রত্যেকটা যে ইউনিটগুলো তোমরা দেখতেছো, এগুলো সবগুলো ইলেকট্রনিক্স যন্ত্র, সবগুলো ইলেকট্রনিক্স যন্ত্র। তার মধ্যে শুধুমাত্র আমরা একটার দিকে খেয়াল করার চেষ্টা করব, শুধুমাত্র মাদারবোর্ডটাকে যদি আমরা খেয়াল করি। এখানে আমি একটা সার্কিট দেখানোর চেষ্টা করেছি, যদিও এটা কম্পিউটারের মাদারবোর্ড না, তবে মাদারবোর্ডের মতোই দেখতে একটি সার্কিট। এই সার্কিটের ভিতরে তোমরা যে ছোট ছোট একেবারে মাইক্রো ক্ষুদ্র ক্ষুদ্র যে জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ, তার অধিকাংশই
প্রায় 90% জিনিসই হচ্ছে এগুলো তোমাদের ইলেকট্রনিক্সের কম্পোনেন্ট। এগুলোই হচ্ছে সেই ইলেকট্রনিক্সের, প্রত্যেকটাই হচ্ছে এক একটি ইলেকট্রনিক্সের কম্পোনেন্ট। এর আগের ক্লাসে আমিরুল স্যার যেটি তোমাদেরকে বলেছিল অ্যাক্টিভ এবং প্যাসিভ ডিভাইস, এখানে কিন্তু অ্যাক্টিভ প্যাসিভ দুই ধরনের ডিভাইসের বিদ্যমান রয়েছে। যেমন খেয়াল করে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি রেজিস্টার রয়েছে, কিছু সিরামিক রেজিস্টার রয়েছে, এখানে ক্যাপাসিটর রয়েছে, এগুলো ক্যাপাসিটর রয়েছে, ট্রান্সফরমার রয়েছে, এগুলো সবই কিন্তু প্যাসিভ ডিভাইস। এটা শুধুমাত্র কারেন্টকে কন্ট্রোল নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করা হয়। কারেন্টকে যদি নিয়ন্ত্রণ করা হয়, ভোল্টেজ অটোমেটিকলি সেখান থেকেই কিন্তু নিয়ন্ত্রিত হয়, কারণ ভোল্টেজ আর কারেন্টের মধ্যে একটা সম্পর্ক বিদ্যমান রয়েছে, যেটি তোমরা আস্তে আস্তে ক্লাস করার মাধ্যমেই জানতে পারবে। কিন্তু এগুলোকে যদি আমরা অ্যাভয়েড করি, এই যে ক্যাপাসিটর বললাম, রেজিস্টার বললাম, ট্রান্সফরমার বললাম, এখানে হয়তো চোখ কয়েল রাখা আছে, ইন্ডাক্টর, হ্যাঁ, এগুলোকে যদি আমরা অ্যাভয়েড করি, তাহলে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র যে জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো সবই কিন্তু তোমাদের ইলেকট্রনিক্স কম্পোনেন্ট, ইলেকট্রনিক্সের ডিভাইস। এগুলো অ্যাক্টিভ ডিভাইস এই কারণেই এই কম্পোনেন্টগুলোর ভিতর দিয়ে যখন কারেন্ট পরিবহন হয়, তখন এরাও কিছুটা বিদ্যুৎ উৎপন্ন করে থাকে, নিজেই কিছু বিদ্যুৎ উৎপন্ন করে থাকে বলে এগুলো আসলে অ্যাক্টিভ কম্পোনেন্ট। তার মানে আমরা দেখলাম আমাদের পরিব্যাপ্তি ইলেকট্রনিক্সের, সেখান থেকে দেখলাম কোথায় কোথায় যেমন আমরা রোবট, ড্রোন, এই ধরনের বিষয়গুলো দেখলাম, যেখানে এগুলো আমাদের ইলেকট্রনিক্স যন্ত্র। তাহলে এগুলোর মধ্যেও প্রত্যেকটার মধ্যেও কিন্তু এরকম সার্কিট রয়েছে। পৃথিবীতে যত প্রকার ইলেকট্রনিক যন্ত্র দেখবে, ওর নাম ইলেকট্রনিক্স যন্ত্র হওয়ার কারণই হচ্ছে ওর মধ্যে এরকম ইলেকট্রনিক সার্কিট রয়েছে এবং ইলেকট্রনিক কম্পোনেন্ট রয়েছে। এই প্রতিটা কম্পোনেন্ট আবার নির্দিষ্ট পরিমাণে কাজ সম্পন্ন করে, নির্দিষ্ট কিছু কাজ সম্পন্ন করে থাকে। সেই কাজগুলোর কারণেই কিন্তু এই যন্ত্রপাতিগুলো আজকে এই পৃথিবীটাকে আমাদের হাতের মুঠোয় এনে দিয়েছে, আমাদের কাছে দুনিয়াটাকে এত ছোট করে দিয়েছে। আমার মনে হয় তোমরা একটু ধারণা পেয়েছো, বিস্তারিত ধারণা না হলেও হালকা একটু ধারণা পেয়েছো যে আসলে ইলেকট্রনিক্সটা আসলে কি। তো এই ছিল আমাদের প্রাইমারি আলোচনা। এবার আমি একটু সাবজেক্টের মধ্যে ঢোকার চেষ্টা করব, কেননা আমাদের স্যার যেহেতু পূর্বের ক্লাসে বেশ কিছু বিষয় তিনি তোমাদেরকে বুঝিয়েছে, তারপরে থেকে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তোমাদের এই সাবজেক্টের ভিতরে একটি প্যাসিভ কম্পোনেন্ট হিসেবে রেজিস্টর, ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর সম্পর্কে বলা রয়েছে। আমরা একটু রেজিস্টর কি সেইটা দেখার চেষ্টা করব। রেজিস্টর সার্কিটে কারেন্ট প্রবাহে বাধার উদ্দেশ্যে যে ডিভাইস তৈরি করা হয় তাকেই রেজিস্টর বলে। কোন একটা ইলেকট্রনিক সার্কিটে কারেন্ট প্রবাহে বাধা সৃষ্টি করার জন্য যে ডিভাইস তৈরি করা হয় তাকেই রেজিস্টর বলা হয়। ইলেকট্রনিক সার্কিটে বিভিন্ন কম্পোনেন্ট সমূহ, একটু আগেই দেখালাম কম্পোনেন্ট কোনগুলো, এই বিভিন্ন কম্পোনেন্ট সমূহ বিভিন্ন ভোল্টেজে কাজ করে, ভিন্ন ভিন্ন ভোল্টেজে কাজ করে। কেউ 5 ভোল্টে কাজ করে, কেউ 3 ভোল্টে কাজ করে, কেউ 12 ভোল্টে কাজ করে, কেউ 9 ভোল্টে কাজ করে, কেউ 6 ভোল্টে কাজ করে, কেউ 24 ভোল্টে কাজ করে, 32 ভোল্টেজে কাজ করে। বিভিন্ন কম্পোনেন্ট বিভিন্ন প্রকার ভোল্টেজে কাজ করে। সুতরাং কারেন্ট যখন আমরা দিব, তখন অত্যাধিক পরিমাণের কারেন্ট যদি চলে যায়, এই সার্কিটগুলো আমাদের কাঙ্ক্ষিত ফলাফল এনে দিবে না, অনেক সময় ক্ষতির সম্মুখীন হবে, বার্স্ট হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, পুড়ে যেতে পারে। তো সেগুলোর ক্ষেত্রে বিভিন্ন ভোল্টেজ উৎপন্ন করার জন্য আমাদেরকে এই রেজিস্টর নামক যে ডিভাইস, সেইটি আসলে ব্যবহার করা হয়। এদের এখানে বলাই রয়েছে, এদের প্রয়োজন অনুযায়ী ভোল্টেজ সরবরাহের উদ্দেশ্যে রেজিস্টর ব্যবহার করা হয়। এর একক হলো ওহম। একক ওহম এই কারণেই, একক কি সে তোমরা ভালোভাবে জানো, যখন আমরা কোনো খাদ্যদ্রব্য বা বস্তু বাজারে কিনতে যাই, তখন আমরা একক হিসেবে কিনে আনি, কেজি হিসেবে, তাই না? যে কয় কেজির জিনিস নিব, আমরা যখন দৌড়াদৌড়ি করি তখন আমরা বলি কয় কিলোমিটার হিসেবে ব্যবহার করছি এককে। ঠিক তেমনিভাবে আমরা কত মানের রেজিস্টার ব্যবহার করব, সেই মানটাকে প্রকাশ করার জন্য এর একক হিসেবে ব্যবহার করা হয় ওহম। আর এর প্রতীক যখন আমরা একটা ক্লাসে বা একটা খাতাতে লিখবো বা একটা কম্পিউটারে লিখবো, এই রেজিস্টার সম্পর্কে ব্রিফ করবো, তখন তো আমাদেরকে প্রতীক অঙ্কন করতে হয়। এই রেজিস্টারের প্রতীক হিসেবে এই দুই ধরনের প্রতীক ব্যবহার করা হয়। এটি হচ্ছে ফিক্সড রেজিস্টার, যার মান পরিবর্তনশীল নয়, স্থির মান। অর্থাৎ এটা যদি 10 ওহমের হয়, যেহেতু একক ওহম, ধরে নিলাম এটা 10 ওহম, তার মানে এটা 10 ওহম।
এই 10 ওহম রেজিস্টারের মান পরিবর্তন হবে না, এটা ফিক্সড একটা রেজিস্টার ব্যবহার করা হয়েছে। অর্থাৎ যেখানে আমি ড্রয়িংটা করব সেখানে যদি এই ধরনের চিহ্ন দেওয়া থাকে, প্রতীক অঙ্কন করা থাকে, আর যদি লেখা থাকে 10 ওহম, তাহলে আমি বুঝতে হবে এখানে যে সার্কিটে যে রেজিস্টারটা বাস্তবিক ক্ষেত্রে, প্র্যাকটিক্যাল ক্ষেত্রে ব্যবহারিকভাবে ব্যবহার করা হয়েছে সেখানে 10 ওহমের একটি ফিক্সড রেজিস্টার ব্যবহার করা হয়েছে। কিন্তু এটা যদি ব্যবহার করা হয়, এই চিত্রটা, এই প্রতীকটা যদি ব্যবহার করা হয়, পাশে যদি 10 ওহম লেখা থাকে, তাহলে তোমাদেরকে বুঝে নিতে হবে এই 10 ওহমের মান কম বেশি হতে পারে, ভেরিয়েবল হতে পারে। কতটা হতে পারে সেটা এখানে লেখা থাকবে, হয়তো 10 থেকে 100 ওহমের মধ্যে এর মান হচ্ছে পরিবর্তনশীল, যে কোনো মানে আমি একে ব্যবহার করতে পারবো, এই জন্য এটা হচ্ছে ভেরিয়েবল রেজিস্টার। তো এই ছিল আমাদের রেজিস্টারের প্রাইমারি আলোচনা। রেজিস্টার মূলত 4 প্রকার, কি কি আমরা একটু দেখার চেষ্টা করি। কার্বন কম্পোজিশন রেজিস্টার, কার্বন কম্পোজিশন রেজিস্টার, এখানে আমি ডিটেলস না লিখলে সংক্ষেপে লিখে দেওয়ার চেষ্টা করেছি। সাধারণ কন্ট্রোল পদ্ধতিতে এটি ব্যবহার করা হয়, যেখানে নিয়ন্ত্রণের, ইলেকট্রনিক সার্কিটে যেখানে নিয়ন্ত্রণের প্রসঙ্গ চলে আসে সেখানে এই কার্বন কম্পোজিশন রেজিস্টার ব্যবহার করা হয়। যেমন রেডিও, টেলিভিশন, এগুলোতে সার্কিটের কারেন্ট কন্ট্রোলের জন্য আমরা সাধারণত এই কার্বন কম্পোজিশন রেজিস্টার ব্যবহার করে থাকি। যেমন রেডিও, টেলিভিশন, টেপ রেকর্ডার, এগুলো লিখিয়ে দিয়েছি। এদের পাওয়ার রেটিং একটু আগে দেখলাম, এদের একক পাওয়ার রেটিংও এদের থাকে, রেজিস্টারগুলো পাওয়ার রেটিং থাকে, অর্থাৎ কত পাওয়ারে এরা কাজ করতে পারে। কারণ ভোল্টেজ এবং কারেন্ট এই দুটার গুণফলকে পাওয়ার বলা হয়। সুতরাং কত পাওয়ারে এরা কাজ করতে পারে সেই বিষয়টাও এদের থেকে লেখানো আছে, এই জন্য রেজিস্টারগুলো পাওয়ার রেটিং দেওয়া থাকে। সাধারণত কার্বন কম্পোজিশন রেজিস্টারগুলোর পাওয়ার রেটিং 0.125 থেকে 1 ওয়াট পর্যন্ত, খুবই কম পাওয়ার রেটিং, খুবই কম পাওয়ার রেটিং। সুতরাং যে সকল ক্ষেত্রে যে সকল সার্কিটে তাপ বেশি উৎপন্ন হবে সে সকল সার্কিটে কিন্তু এই ধরনের রেজিস্টার ব্যবহার করা যাবে না। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে দেখানোর চেষ্টা করেছি, এটি হলো কার্বন কম্পোজিশন একটি রেজিস্টার। কার্বন ফিল্ম রেজিস্টার, এইটা আর কার্বন কম্পোজিশন রেজিস্টার একই রকম, এটিও কার্বন কম্পোজিশন রেজিস্টারের মতোই সাধারণ কাজে ব্যবহার করা হয়। তবে এর স্টাবিলিটি অর্থাৎ স্থায়িত্ব, স্টাবিলিটি মানে হচ্ছে স্থায়িত্ব এবং পাওয়ার রেটিং বেশি। কার চেয়ে বেশি? ওর চেয়ে বেশি, পৃথিবীর সবচেয়ে বেশি নয়, শুধুমাত্র কার্বন কম্পোজিশন রেজিস্টার হচ্ছে এর স্টাবিলিটি এবং পাওয়ার রেটিংটা একটু বেশি হয়ে থাকে এই কার্বন ফিল্ম রেজিস্টারে। সাধারণত এর পাওয়ার রেটিং 0.25 থেকে 2 ওয়াট পর্যন্ত, ওখানে ছিল 0.125, এখানে 0.25, অর্থাৎ এখানে ছিল 8 ভাগের 1 ভাগ, এখানে 4 ভাগের 1 ভাগ। এখানে 1 ওয়াট পর্যন্ত ছিল, এটা 2 ওয়াট পর্যন্ত, তার মানে পাওয়ার সক্ষমতা একটু বেশি, অর্থাৎ আর একটু বেশি সে তাপ সক্ষমতা তার রয়েছে। দেখতেই পাচ্ছ এই দুটার মধ্যে পাওয়া সাধারণত পরিবর্তন ঠিক তেমন কিছু নাই, একটু ছোট, এটার চেয়ে একটু চিকন। মেটাল ফিল্ম রেজিস্টার 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি, কারণ রেজিস্টার 4 প্রকার আগেই বলেছি, তার 3 নম্বর হচ্ছে মেটাল ফিল্ম রেজিস্টার। অতি সূক্ষ্ম কাজে এটি ব্যবহার করা হয়, যেমন যে সকল কাজে আমাদের সূক্ষ্মতার প্রয়োজন হয়, যেমন ভলিউম, খুবই সূক্ষ্ম একটি বিষয়। তোমরা হেডফোনে হয়তো এখন ভলিউম কন্ট্রোল করছো, কখনো আমার কথাটা ধীরে হচ্ছে, আমার শব্দটা ধীরে তোমাদের কাছে পৌঁছাচ্ছে, কখনো জোরে পৌঁছাচ্ছে। সুতরাং এই ধরনের সূক্ষ্মতার ক্ষেত্রে আমরা যে রেজিস্টারগুলো ব্যবহার করি কন্ট্রোলের ক্ষেত্রে, ভলিউম কন্ট্রোলের কাজে, সে ধরনের ক্ষেত্রে আসলে মেটাল ফিল্ম রেজিস্টার ব্যবহার করা হয়। এর পাওয়ার রেটিং কার্বন কম্পোজিশন এবং কার্বন ফিল্ম রেজিস্টারের তুলনায় বেশি, অর্থাৎ মেটাল ফিল্ম রেজিস্টারটার আবার পাওয়ার রেটিং এই দুইটার চেয়ে বেশি, ফলে এ আরেকটু তাপ সহ্য করতে পারে। দেখো এখানে দেওয়া রয়েছে, এর আসলে গঠনটাও ভিন্ন, যে উপাদানগুলো ব্যবহার করা হয় ওই দুইটাতে তার চেয়ে এর উপাদানগুলো একটু ভিন্ন, এগুলো পরবর্তীতে আমরা আলোচনা করার চেষ্টা করব। এরপরে হচ্ছে ওয়্যার উন্ড রেজিস্টার, 4 নম্বরে হচ্ছে ওয়্যার উন্ড রেজিস্টার। মূলত যেসব ক্ষেত্রে কম মানের রেজিস্ট্যান্স প্রয়োজন হয়, যে সকল ক্ষেত্রে খুবই কম মানের আমাদের রেজিস্টার প্রয়োজন হয়, এগুলোর হয়তো রেজিস্টারের মান অনেক বেশি, মেগা ওহম, গিগা ওহম এরকম হতে পারে, বা কয়েকশো কিলো ওহম হতে পারে। কিন্তু যে সকল ক্ষেত্রে আমাদের সামান্য 1 ওহম, 2 ওহম, 5 ওহম, 10 ওহম, 20 ওহম এই ধরনের খুবই ছোট মানের রেজিস্টার প্রয়োজন হবে, সেক্ষেত্রে আমাদেরকে ওয়্যার উন্ড রেজিস্টার ব্যবহার করতে হবে। এদের মান 1 ওহমের কম থেকে, 1 ওহমেরও কম থেকে শুরু করে 100 কিলো ওহম পর্যন্ত হয়, 100 কিলো ওহমের বেশি হয় না নর্মালি। এদের পাওয়ার রেটিং 2 ওয়াট থেকে বহু শত ওয়াট পর্যন্ত, তার মানে এর পাওয়ার রেটিং, পাওয়ার সক্ষমতা, এর স্টাবিলিটি এই তিনটার চেয়ে অনেক অনেক পরিমাণে বেশি।
আবার এখানে লেখা আছে যেহেতু এদের পাওয়ার রেটিং 2 ওয়াট থেকে বহু শত ওয়াট পর্যন্ত হয়, ফলে যেসব ক্ষেত্রে বেশি পাওয়ার অপচয় হওয়ার সম্ভাবনা থাকে সেসব ক্ষেত্রে এই রেজিস্টরকে ব্যবহার করা হয়। তাছাড়া এটি উচ্চ তাপ বিকিরণ করে থাকে, অর্থাৎ অনেক বেশি পরিমাণে তাপ যদি বিকিরণ করে উৎপন্ন হয়ে যায় সার্কিটের মধ্যে, এই ধরনের রেজিস্টরে সাধারণত কোনো ক্ষতি হয় না। দেখতে পাচ্ছ তোমরা এই ধরনের রেজিস্টরও তোমরা দেখতে পাচ্ছ। আমরা একটু আমাদের এই রেজিস্টরের যে রেজিস্টরগুলো দেখলাম, এই রেজিস্টরগুলোর কিন্তু মান নির্ণয় করা যায়। মান নির্ণয় করার জন্য এটাগুলো কত মানের রেজিস্টর সেগুলো তো আমাদের জানার প্রয়োজন রয়েছে। তো সেগুলো বের করার জন্য আমাদের কী প্রয়োজন? এগুলোর জন্য একটা মিটার রয়েছে, ওহম মিটার। যেহেতু একক ওহম, এই জন্য এটাকে পরিমাপ করার জন্য আমরা যে মিটার ব্যবহার করি সেটা হচ্ছে ওহম মিটার। কিন্তু বাজারে কিনতে যাওয়ার সময় কি পকেটে করে সেই মিটারটা ভরিয়ে নিয়ে যাবো? দোকানদারকে বলবো ভাই আমাকে 500 ওহমের একটা রেজিস্টর দেন, কি দিল আমি আবার মিটার দিয়ে চেক করে নিয়ে আসবো? এটা কি সম্ভব? সবসময় তো পকেটে আমাদের কাছে এই জিনিসটা থাকে না, কারণ মিটারগুলো যদিও বা আজকাল বাজারে ছোট ছোট মিটার পাওয়া যায়, কিন্তু আগেকার মিটারগুলো ছিল অনেক বড় বড়। তো যার কারণে আগে থেকেই একটা পদ্ধতি রয়েছে। এই যে কালারগুলো দেখতেছো রেজিস্টরের গায়ে, এই কালারগুলো দেখে দেখে কিন্তু এদের মান নির্ণয় করা সম্ভব। অর্থাৎ রেজিস্টরের গায়ে, শরীরে, বডিতে যে কালার ব্যান্ডগুলো দেওয়া থাকে, ব্যান্ড মানে তো বুঝতে পারছো, মেয়েদের চুল বাড়ার যেমন ব্যান্ড থাকে, যেমন বন্ধনী, এরকম বন্ধনীর মতো করে কালারগুলো দেওয়া থাকে। এই কালারগুলোর মান দেখে দেখে রেজিস্টরের মানকে নির্ণয় করার যে পদ্ধতি, সেটাকেই বলা হয় কালার কোড পদ্ধতি। আমি এই কালার কোড পদ্ধতিটাও আজকে আলোচনা করার চেষ্টা করব। তোমরা হয়তো অনেকে বিরক্ত হয়ে গেছো, আমি আগেই বলেছি যে আমার ক্লাসটা একটু লং হবে অন্য দিনের তুলনায়। খেয়াল করে দেখো, এই রেজিস্টরে তোমরা 3টা কালার দেখতে পাচ্ছ। তার মানে এখানে কয়টি ব্যান্ড রয়েছে? 3টি ব্যান্ড রয়েছে। এটি একটি ব্যান্ড, এটি একটি ব্যান্ড, এটি একটি ব্যান্ড, 3টি ব্যান্ড রয়েছে, কিন্তু মূলত এটি 4 ব্যান্ডের রেজিস্টর। কারণ রেজিস্টর 2 ধরনের হয় নর্মালি। একটা হলো 4 ব্যান্ড, অর্থাৎ এরকম কালারের ব্যান্ড 4টা দেওয়া থাকতে পারে, আর একটা হলো 5 ব্যান্ড, 5টা দেওয়া থাকতে পারে। তাহলে এটা কিভাবে 4 ব্যান্ডের মধ্যে পড়লো বা 5 ব্যান্ডের মধ্যে পড়লো? আমি তো দেখতে পাচ্ছি এখানে 3টা আছে। আসলে এখানে সর্বশেষ একটা ব্যান্ড দেওয়া নাই। এখানে ব্যান্ড রয়েছে কিন্তু সেখানে কালার নাই। তোমরা খেয়াল করে দেখলে সাদা, ছোট্ট করে সাদা সাদা কিন্তু ফোটা ফোটা করে দেওয়া আছে। এটা হলো 4টা ব্যান্ডের একটা রেজিস্টর। শেষে কালার নাই। যদি শেষ ব্যান্ডে কালার নাও থাকে, তারও একটা মান রয়েছে। এই কারণেই এটাকে ধরে নিতে হবে এটা 4 ব্যান্ডের রেজিস্টর। যদি 3 ব্যান্ডের হতো তাহলে এইখানে পর্যন্ত 3 ব্যান্ড দেওয়া থাকতো, কিন্তু আমরা দেখতে পাচ্ছি 3টা পাশাপাশি ভাবে আছে আর দূরে জায়গাটা ফাঁকা আছে। তার মানে বুঝে নিতে হবে এখানেও একটি ব্যান্ড রয়েছে। এখন এই যে কালারগুলো, সেই কালারগুলোর যে মান, সেই মানগুলো কি? আজকে তোমাদেরকে মান নির্ণয় করা শেখাবো না, নেক্সট ক্লাসে তোমাদেরকে মান নির্ণয় করা শেখাবো। কিন্তু আজকে তোমাদেরকে যেহেতু একটা সপ্তাহ বা বেশ কয়েকদিন গ্যাপ যাবে, এই জন্য আমি আজকে কালারগুলোর মানগুলো দেখানোর চেষ্টা করব। এইখানে কালারগুলোর মান দেওয়া রয়েছে। প্রথমে ব্ল্যাক মানে কালো, কালোর মান 0। এই ফার্স্ট ব্যান্ড কি, সেকেন্ড ব্যান্ড কি, এটা আমি আজকে আলোচনা করব না, নেক্সট ক্লাসে আলোচনা করব। ব্রাউন মানে বাদামি, রেড মানে লাল, অরেঞ্জ, কমলা, ইয়েলো হলুদ, গ্রিন সবুজ, ব্লু নীল, ভায়োলেট বেগুনি, গ্রে ধূসর, হোয়াইট সাদা, এর সাথে গোল্ড, সিলভার এবং নান, অর্থাৎ স্বর্ণ সোনালী কালার, রূপালী কালার এবং নো কালার মানে কোনো কালার নেই। একটু আগেই বললাম এখানে কিন্তু কোনো কালার নেই। এই মানগুলো এখানে দেওয়া আছে পাশাপাশি, অর্থাৎ ব্ল্যাকের মান 0, ব্রাউনের মান 1, রেডের মান 2, অরেঞ্জের মান 3, এইভাবে হোয়াইটের মান 9। এগুলো হচ্ছে কালারের মান। এই মানগুলো তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। রেজিস্টারের কালার কোড দেখে দেখে যদি তোমরা মান বের করার চিন্তা ভাবনা করো, তাহলে এই কালারের মানগুলো যদি তোমাদের মনে না থাকে, তাহলে তোমরা রেজিস্টারের মান নির্ণয় করতে পারবে না। এখন মনে রাখবো কিভাবে? মুখস্থ করতে হবে। এখন মুখস্থ করবো কিভাবে? কষ্ট হবে, করতে তো হবে। এর আগে কবিতা যেভাবে মুখস্থ করেছি, এর আগে অন্যান্য বিষয়গুলো স্কুল লেভেলে, হাই স্কুল লেভেলে যেভাবে মুখস্থ করেছি, সেইভাবে তোমাকে এটাও মুখস্থ করতে হবে। তবে এই মুখস্থ করার জন্য তোমাদেরকে একটি সহজ পদ্ধতি আমি দেখানোর চেষ্টা করব। এই কালারের মানগুলো মনে রাখার জন্য এই লাইনটা মনে রাখলেই হবে। বিবি রায় একজন মানুষের নাম, কল্পনা করো। বিবি রায়, গুড বয়, ভেরি গুড ওয়ার্কার। অর্থাৎ বিবি রায় হলো একটা ভালো ছেলে এবং একটা কর্মঠ ব্যক্তি, গুড ওয়ার্কার, কাজের ব্যক্তি। এই লাইনটা যদি তোমরা মনে রাখতে পারো, বিবি রায় গুড বয়, ভেরি গুড ওয়ার্কার, তাহলে তোমাদের এই মানগুলো সব মনে থাকবে। কিভাবে? খেয়াল করে দেখো, এখানে বিবি রায় পুরো নামটা কিন্তু লিখেছি বড় হাতের অক্ষরে, ক্যাপিটাল লেটারে।
কিন্তু গুড, বয়, ভেরি, গুড, ওয়ার্কার এই শব্দগুলো লিখেছি শুধুমাত্র প্রথম অক্ষরটা বড় হাতের, বাদ বাকি সব ছোট হাতের। বি বড় হাতের, ছোট হাতের, ভি বড় হাতের, এগুলো ছোট হাতের। এখানে এই লাইন থেকে যে বড় হাতের ক্যাপিটাল লেটারগুলো দেখলাম, সেই ক্যাপিটাল লেটারগুলো যদি আমরা এখন দেখি, বিতে ব্ল্যাক থেকে শুরু হবে, আর ডব্লুতে হোয়াইটে এসে শেষ হবে, কালোতে শুরু হবে এবং সাদাতে এসে শেষ হবে। তাহলে ব্ল্যাক, তারপরে ব্রাউন, রেড, ওতে অরেঞ্জ, ওয়াইতে ইয়েলো, জিতে গ্রিন, বিতে ব্লু, ভিতে ভায়োলেট, জিতে গ্রে এবং ডাব্লুতে হোয়াইট। এবং কালারের মানগুলো 0 থেকে সিরিয়ালি বসাবে, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। দেখো তোমার কালারের সব মানগুলো তোমাদের মুখস্থ হয়ে যাবে। এই পদ্ধতিতে সহজেই তোমরা এই কালারের মানটা মনে রাখতে পারবা তোমরা। তাহলে তোমাদেরকে একটি লাইন মনে রাখতে হচ্ছে, এতগুলো কালারের ছক মনে রাখার প্রয়োজন নেই। তোমাদের প্রয়োজন শুধুমাত্র ছোট্ট একটি লাইন মনে রাখা। আশা করি তোমরা এই লাইনটা অনেক সহজেই মুখস্থ করে ফেলতে পারবা, আজকে দিনের মধ্যেই সম্ভব হবে তোমাদের ক্ষেত্রে। আমি আজকে ক্লাস নিয়ে আর কথা বাড়াবো না, কারণ ক্লাস নিয়ে আমাদের বহু কথা হয়েছে, ক্লাসের টাইমও প্রায় শেষ। আজকে একটু বেশি ক্লাস নিয়ে নিয়েছি, যদিও বা এর পরে যে ক্লাসটি ছিল কম্পিউটার অ্যাপ্লিকেশন ক্লাস, সেই ক্লাসটি সম্ভবত কারণে সেই শিক্ষককে বলেছি যে আমার একটু সময় লাগবে, সেই ক্লাসটি আজকে নাও হতে পারে যেহেতু প্র্যাকটিক্যাল ক্লাস। সুতরাং আজকে যে আমি আলোচনা করলাম সেই আলোচনার মধ্যে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, কারণ আমি কমেন্ট বক্সে এর আগে খেয়াল করে দেখেছি যে অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকে, প্রশ্নগুলো তোমরা বলতে পারো না, তারপরেও বলবো, যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কিংবা আজকের ক্লাস সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে, ক্লাসটা ভালো লাগেনি, এই কি কেমন এক ধরনের স্যারের কণ্ঠ সাউন্ড কেমন জানি, এই ধরনের মন্তব্য যদি তোমাদের থাকে, স্ক্রিন বোঝা যাচ্ছে না, স্যার একটু জুম করেন, কমন কমেন্ট জুম করেন, এই ধরনের যদি বিভিন্ন প্রকার মন্তব্য থাকে, বা আমার যদি কোনো প্রকার ল্যাগিং থাকে, আমি আরও ক্লাসটা কীভাবে উন্নত করতে পারি এই বিষয়ে তোমরা পরামর্শ দিতে পারো। যদি ভালো লেগে থাকে সেটাও জানাতে পারো, কারণ তাতে করে আমি আরও অনুপ্রাণিত হব, চেষ্টা করব পরের ক্লাসটা আর একটু মজাদার করার জন্য। মন্তব্য মানুষের থাকা প্রয়োজন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেই প্রশ্নটা এবং মন্তব্যগুলো কমেন্ট বক্সে লিখে জানাবে। তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। যদি বড় হয় তোমাদের লেখাটা, তোমাদের প্রশ্নগুলো যদি বড় হয়, তাহলে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারবে। আমার ইমেল অ্যাড্রেস tahmidsadik.55@gmail.com, এই ইমেল অ্যাড্রেসে তোমরা আমাকে মেইল করতে পারো। এবং আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ, তাই না? সোশ্যাল মিডিয়ার যুগে অনেকে দেখা যায় যে স্যারদের সাথে কমিউনিকেশন করার চেষ্টা করে, স্যারদের ক্লাসে থাকার চেষ্টা করে, স্যারদের প্রোফাইলের সাথে ইনক্লুড হওয়ার চেষ্টা করে। যেহেতু তোমরা নতুন শিক্ষার্থী, স্বাভাবিকভাবে আমি তোমাদেরকে চিনবো না, কেননা তোমাদের সাথে ফেস টু ফেস দেখা এখন আমার হয়নি। যদি মনে করো যে আমার প্রোফাইলকে তোমরা ভিজিট করবা, আমাকে ফলো করবা, আমার পোস্টগুলো দেখার চিন্তাভাবনা করবা, কারণ আমি সবসময় পাবলিক পোস্ট করে থাকি, তাহলে তোমরা আমার ফেসবুকের সাথেও ইনক্লুড হতে পারো, ফলোইং করে রাখতে পারো। কারণ তোমাদেরকে আমি স্বাভাবিকভাবে বলছি, যেহেতু চিনি না তোমাদেরকে আমি করব না, কথা কি বুঝতে পেরেছো? তোমাদেরকে আমি এখন অ্যাকসেপ্ট করব না। যখন পরিচিত হবে, দেখবো তোমরা আমার প্রিয় স্টুডেন্ট, ভালো লাগার স্টুডেন্ট, তোমরাই আমার সম্পদ, তোমাদেরকে নিয়েই আমাদেরকে চলতে হবে, তোমাদের সাফল্যই আমাদের সাফল্য, তখন অবশ্যই তোমাদেরকে আমি আমার সেই ফ্রেন্ড লিস্টে অ্যাকসেপ্ট করে নিব। কারণ আমার ফ্রেন্ড লিস্ট যথেষ্ট পরিমাণে ফাঁকা, হাজার হাজার রিকোয়েস্ট ফাঁকা রয়েছে, প্রচুর সিট আছে, আসন কিন্তু খালি রয়েছে। সমস্যা নেই, তোমরা আপাতত আমাকে ফলোইং করে রাখতে পারো। sniper.tahmid নামে তোমাদের সার্চ বক্সে দিলেই তোমরা আমার সম্পর্কে জানতে পারবে। আজ এই পর্যন্তই, আর বেশি কথা তোমাদের সামনে বাড়াবো না। তবে যাওয়ার আগে মিষ্টি মুখ না করালে তো হয় না, তাই না? তো যার কারণে আজকে ক্লাসে অনেকক্ষণ ধরে তোমরা বসেছিলে, অনেকক্ষণ ধরে তোমরা কথা শুনলে, তোমাদের ভালো লাগার মন্দ লাগার বিষয়গুলো আমি জানতে পারলাম না, আমি একাই বক 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 করে চলে গেলাম। তারপর এতক্ষণ ধরে যেহেতু তোমরা ছিলে, এই জন্য আমার পক্ষ থেকে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।